প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বই কেবল তথ্যবাহী বস্তু নয়, এটি হয়ে উঠেছে একটি শিল্প মাধ্যম, যেখানে প্রতিটি পৃষ্ঠা বলছে এক একটি গল্প। বৃত্ত আর্ট ট্রাস্টের আয়োজনে বৃত্ত আর্ট ট্রাস্টে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী পুস্তকালয়। 23 জন শিল্পী তাদের নিজস্ব চিন্তা ও অভিজ্ঞতার আলোকে এই প্রদর্শনীতে মোট 28টি বইভিত্তিক শিল্পকর্ম উপস্থাপন করবেন। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মামরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রা বাঁশ। কি হয়েছে তোমার? তুমি এই ঠাডা রোদের মধ্যে কি স্বপ্ন দেখতেছো নাকি? না, আমি আসলে একটা বিষয় নিয়ে ভাবতেছিলাম। আমি কি ভাবতেছো? আমার মতো একটা মানুষ তোমার সামনে বসে আছে, তুমি কি ভাবতেছো? সত্যি করে বলো তো, কি ভাবতেছো? আমি দেখতেছিলাম যে আমি যখন তোমার জাস্ট ফ্রেন্ড আর ওই ফ্রেন্ডস অফ বেনিফিটের প্রস্তাব দিছি, তুমি তখন আমার গালে কইসে একটা চটকানা মারছো। আর তুমি লাডি ডাডি খুঁজতেছিলে আশপাশে, আমার মারার লাগে আমি ভয়ে দৌড় দিছি। সি 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 সি, কি যে কও না, তুমি হলো আমার শাহরুখ খান। আমি কোথায় তোমার লগে কেমনে প্রেম করুম, কি করুম, এইসব প্ল্যান করতেছ, তুমি ভাবতেছ আমি তোমার থাপ্পড় মারব। যা, এটা হয় না। সত্যি। রাত 9টায় থাকছে টার্কিশ ধারাবাহিক কুরুলুস ওসমান গাজী। রাত 9:30 থাকছে বাংলায় ডাবিং করা সিরিয়াল পরি। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী আয়েশা মৌসুমী। শুভ সকাল, কেমন আছেন আপু? এই তো খুব ভালো আছি, শুভ সকাল। আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। গানের মানুষ পেলে এমনি মন ভালো লাগে, কারণ গল্প মানে শুনতে তো পারি, পাশাপাশি আবার গানটাও শোনা যায়, সুতরাং সেইখানে একটা অপেক্ষা থাকে যে আচ্ছা একটু দারুণ কিছু গানও শুনতে পারবো। এখন ব্যস্ততা আসলে কি নিয়ে, মানে গানের সাথে কি খুব বেশি ব্যস্ত কিনা, বা নিজের ব্যক্তিগত জীবনের ব্যস্ততাটা কেমন? এখন আমি আসলে একেবারে ফুল টাইম গান নিয়েই ভাবছি যে নতুন কি গান দেব, কারণ অনেক দিন হলো আমি আমার নিজের চ্যানেলের জন্য আমি লাস্ট অরিজিনাল আমি বের করলাম 4 অক্ষরে ভালোবাসি 2022-এ। আচ্ছা, এরপর আমি মাঝখানে একটা গ্যাপ, না 2023-এ আমি 2 বছর আমি আমার চ্যানেলের জন্য কোনো কাজ করিনি। এমনিতে নাটক বা ওয়েব সিরিজের জন্য কাজ করছি রেগুলার। তো এখন আমি ভাবছি যে আমার দর্শক তো ওয়েট করছে, আসলে অনেক কমেন্টস আসে যে নতুন গান কবে পাবো। তা আমি বেশ কিছু গান রেডি করেছি, ওটার ভিডিও নিয়ে ভাবছি। তো পুরো টাইমটাই আমি এখন মিউজিক নিয়েই ভাবছি। আচ্ছা, মধ্যে কিছুটা সময় একটু বিরতি ছিল মনে হয়, সবাই একটু আপনাকে কম কম দেখেছে, এর পেছনে কোনো কারণ আছে কিনা? এর পেছনে অনেক সময় নিজেকে আবিষ্কার করার জন্য একটু পজ দিতে হয়। রাইট। তো আমরা তো আমার কাছে আসলে অনেক মানে রেস ভালো লাগে না লাইফটা, মানে আস্তে ধীরে লাইফের জার্নিটা আরাম করতে করতে কাটাবো। যখন মুড হয় যেরকম ওই রকম থাকতে ভালো লাগে আসলে। আচ্ছা, কি ধরনের গান গাইতে বেশি ভালো লাগে আপনার? কি ধরনের, আমার আসলে সব ধরনের গান আমার ভালো লাগে গাইতে। যদি বলি আমার গলায় মানুষ ফোক গান অনেক সময় বেশি পছন্দ করে, তো কিন্তু আমার মৌলিক গানগুলো কিন্তু একটু পপ ঘরানার, যে গানগুলো আমার বেশি জনপ্রিয় হয়েছে, লাইক মেকআপ সুন্দরী, তারপর দিল ডান্স মারে, মানে এই সমস্ত গানগুলো নাটকের বিশেষ এক একটা ই ছিল। তো আমি জানি না, আমার ফোক গাইতেও ভালো লাগে,
সব আর ধরনের। হ্যাঁ, আর দর্শক স্টেজে যখন থাকেন তখন কোন ধরনের গানের জন্য রিকোয়েস্টটা বেশি আসে আপনার কাছে? স্টেজে না মানে কম বেশি একই টাইপের গান পছন্দ করে মানুষ, একটু রিদমিক, একটু জমানো গান, হ্যাঁ, এগুলো হ্যাঁ। পছন্দ করে। কারণ একটা প্রোগ্রাম যখন হয় তখন তো এটা একটা সেলিব্রেশন করছে সবাই এনজয় করতে হ্যাঁ, চায়। তখন আসলে ওইভাবে মানে খুব একটা গুরু গম্ভীর পরিবেশ কেউই চায় না, এবং বা হালকা আমিও থাকতে গানও পারি খুব না বেশি আসলে। আমি শুনতে খুব পছন্দ করেন। স্টেজে খুব এনজয় করি, আমি খুব এনজয় করে গান গাইতে শ্রোতা পছন্দ করি। দর্শকদের মাতিয়ে রাখবার মতন হ্যাঁ। গান গাইতেও আপনি তো ভালোবাসেন। স্টেজ মাতানো গানগুলোই বেশি করা হয়। একটা থাকে যে আপনি তো নিজে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি আপনার একটা দখল আছে, আবার লোকগানও আছে, নজরুল সঙ্গীত আপনি গেয়েছেন। মানে এই যে বিভিন্ন ধরনের গান গাওয়া, এটা কি মনে করেন যে এই ডাইভার্সিফিকেশনটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট একজন শিল্পীর জন্য? একজন শিল্পীকে তৈরি হতে হলে তো সবগুলো বিষয়কেই কম বেশি তার জ্ঞান থাকতে হবে। দক্ষতা খুব বড় ব্যাপার। দক্ষতা এখনো আমার কিছুর উপরেই আমি অর্জন করেছি বলে আমি মনে করি না, তবে আমি শিখছি, শেখার চেষ্টা করছি। না, নজরুল গীতি আমি এখনো ট্রাই করিনি, মানে কি বলে অন দ্য রেকর্ড। হ্যাঁ, আমি রবীন্দ্রসঙ্গীত ট্রাই করেছি। তারপর আমি আসলে এই গানগুলো নিজে শেখার জন্য বা নিজের ভেতরে জগৎটা আরেকটু বাড়ানোর জন্য আমি এগুলো নিজেকে সমৃদ্ধ করবার জন্য করি। একটি গান শুনি, তারপর আমরা বাকি গল্পে যাব। হ্যাঁ, ওকে, তাহলে আমি কোনটা শোনাবো? মেকআপ সুন্দরীটাই শোনাই। হ্যাঁ, অবশ্যই শুনি না। আমাকে দেখে বলে নাকা, কিন্তু মেয়েটা হেপি চো, সেই রূপের দিওয়ানা, হাজার মজনু আমার পেছনে, আমায় নিয়ে কানাকানি, রটে কথা রকমারি, লোকে বলে বলে রে আমি মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, আমি নাকি মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী। মেকআপ সুন্দরী কি আসলেই মেকআপ সুন্দরী, মানে মেকআপ করতে পছন্দ করে? এইটা একেবারে অপোজিট। মেকআপ করতে মাঝে মধ্যে ভালো লাগে, কিন্তু এটা আমার কাছে এত টাফ জব মনে হয়, এত সময় ধরে মেকআপ করা, অত ধৈর্যটা আমার কম। কিন্তু স্টেজে বা যে কোনো অনুষ্ঠানে যেতে গেলে তো আসলে মেকআপটা করে যেতে হয়। করতেই হয়, তখন তো করতেই হয়, কারণ একটা প্রোগ্রামে যাব, মানুষ তো আমাকে দেখতেও আসবে। তো প্রথমে দর্শনধারী, পরে গুণ বিচারী একটা কথা আছে। শুধুমাত্র তো গাওয়ার বিষয় না, যখন আপনি উপস্থাপন করছেন তখন ওই গেটআপ বা লুকসটাও খুব ম্যাটার করে। পারফর্মিং আর্টটা কিন্তু টোটাল ব্যাপারটা, পুরো এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। দেশের বাইরে কোথায় কোথায় স্টেজ শো করা হচ্ছে? বেশ কিছু জায়গায় করা হয়েছে। রিসেন্টলি আমার একটা ইউরোপ ট্যুর ছিল। আচ্ছা, ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর অফ মাই লাইফ। আমি 25 দিনের মতো, আমার অনেক লম্বা একটা জার্নি ছিল, অনেক বড় টিমও ছিল। আমি, তারপর লিজা, সানিয়া সুলতানা লিজা, সাগর বাউল, অনেক অ্যাক্ট্রেস ছিল, 2জন অ্যাক্ট্রেস ছিল, মানে অনেক 8-10 জনের একটা টিম ছিল। 25 দিন মানে তো অনেক দিন। হ্যাঁ, আমরা 5টা দেশে শো করেছি। ফার্স্টে আমরা প্যারিসে শো করলাম, তারপর বেলজিয়ামে, তারপর ইতালি মিলানোতে করছি, তারপর হচ্ছে সুইজারল্যান্ডে জুরিখে, আর লাস্ট শো করলাম স্পেনে, বার্সেলোনাতে। বাহ, খুবই সুন্দর, খুবই জোশ, এত সুন্দর সুন্দর জায়গাতে যাওয়া হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই গানের জন্য না হয় বিভিন্ন জায়গাতে স্টেজ শো করতে যাওয়া হয়, কিন্তু কখনো নিজের ঘুরতে যাওয়া হয় কি? না, নিজের জন্য এভাবে মানে প্ল্যান করে আমার এখনো যাওয়া হয়নি। চাইলে যাওয়া যায়, কিন্তু আসলে এমনিতেই কাজের জন্য এত যাওয়া হয়, যখন একটু ফ্রি থাকি তখন একটু ঘুমাই, একটু ফ্যামিলিকে টাইম দেই, এরকম ফিল হয়। 2012 সাল একটা লাইফ চেঞ্জিং ইয়ার ছিল আপনার জন্য, মানে মিউজিক ইন্ডাস্ট্রিতে আমরা নতুন একজন আর্টিস্টকে পেয়েছি। তো সেই সময়টা লাইফ যেহেতু চেঞ্জ হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে, পুরনো হয়তো অনেক মানুষকে হারিয়ে ফেলা হচ্ছে কিনা আমি জানি না, যে থাকে না পুরনো অনেক বন্ধু থাকে, যেহেতু সেই সময় আপনি পাওয়ার ভয়েসে ছিলেন, মিউজিক ইন্ডাস্ট্রির সাথে আপনার ক্যারিয়ারটা শুরু হয়েছে, পুরনো যারা বন্ধু তারা কি এখনো আছে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি খুব লাকি। আমার একেবারে ক্লাস 1 থেকে যাদের সাথে বন্ধুত্ব ছিল, এখনো ওদের সাথে আমার যোগাযোগ আছে। আর আমার সার্কেলটা খুব ছোট, ছোট বলতে মানে আমি আমার জগতে বেশি মানুষজন রাখতে পারি না, মানে যাদেরকে আমি কেয়ারটা দিতে পারবো, অ্যাকচুয়াল কেয়ার, হ্যাঁ, যাদেরকে আমি দিতে পারবো শুধু তাদের সাথে আমি রাখি, কারণ মানুষ বাড়ায় লাভ নেই আপনি যদি কেয়ার না করতে পারেন। তো আমার সব ফ্রেন্ডদের সাথে আমার যোগাযোগ আছে,
আমরা সবার খোঁজ খবর রাখি। আর নতুন ফ্রেন্ড এখন কম হয়, সো ছোটবেলার ফ্রেন্ডগুলোই এখন পর্যন্ত আছে। কিন্তু যে দর্শক পরিচিতি পেয়ে যাওয়া, যখন আপনি শ্রোতা দর্শকদের কাছে যাচ্ছেন তখন তো একেবারে আলাদা রকম একটা মানুষ আপনি, তাদের সামনে নিজেকে প্রেজেন্ট করার ব্যাপারটা আলাদা রকম থাকে। তখন পুরনো বন্ধুদের কোনো কমপ্লেইন থাকে কিনা আপনাকে নিয়ে, যে তুমি হয়তো বেশি সময় দিচ্ছ তাদেরকে? না, ওদের কোনো কমপ্লেইন নাই, বরং ওরা অনেক হ্যাপি। আর ওরা খুব অবাক হয় যে তুই একই রকম কিভাবে আছিস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বুঝি না যে আলাদা হওয়ার মতো কি ঘটলো জীবনে। এটা আমার জব। যেমন একটা মানুষ জব করে না, অফিসে জব করে না, তো তাই বলে কি সে তার ফ্যামিলি ফ্রেন্ডস ভুলে যাবে? আমারও তো এটা জব। আচ্ছা, এখানে মানে আলাদা করে ভাবার কিছু না। আমি কিছু একটা হয়ে গেছি যখন থেকে ভাববো, তখন তো আমার সাথে ওরা রিলেট করতে পারবে না, তখন তো আমারই সবচেয়ে বড় ক্ষতি। আমার যারা ভালোবাসার মানুষ, ওদের আমি হারিয়ে ফেলবো। আমার কাছে ভালোবাসার মানুষদের ধরে রাখা খুব ইম্পর্টেন্ট। একদম ছোটবেলায় তো গান শেখা আপনার, তো সেই সময়টা আসলে কেমন ছিল? মানে কিভাবে ভেবেছিলেন নিজেকে নিয়ে, আর তার কতটুকু পূরণ হয়েছে? কিছু ভেবে গান শিখি নাই, হিংসা থেকে গান শিখেছি আমি। সেটা কিরকম? আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমরা প্রাইমারি স্কুল থেকে একসাথে, আমরা খুব কম্পিটিটিভ ছিলাম। আচ্ছা, ও কিছু করলে আমি খুব, আবার বেস্ট ফ্রেন্ড, আবার জেলাসও ছিলাম। তো ও একটা কাজ করলো আমাকে না জানিয়ে, সেটা গান শিখতে ভর্তি হয়ে গেল শিশু একাডেমিতে। আমি তো কয়েক সপ্তাহ পরে জানলাম ও গান শিখে ফেলতেছে। আমি জানি না, মানে গানের প্রতি প্রেম আসছে আমার লাইক অ্যারেঞ্জ ম্যারেজের মতো। আচ্ছা, যে বিয়ের পরে প্রেম হয়েছে, আমি গান শিখতে ভর্তি হওয়ার পরে আমার গানের ভালো লাগা প্রেম হয়েছে। এর আগে আমার এটা ছিল, ও করছে আমারও করতে হবে। তো থ্যাঙ্কস টু মাই বেস্টি, এখন যদিও সে গানের সাথে নাই, সে এখন একজন ডক্টর, ও হয়তো আমার কাজ দেখে, ওর সাথে আমার যোগাযোগ হয় না এখন, ওকে আমি অনেক দিন পাই না। তো ওর মাধ্যমে আমার শুরু, কিন্তু আমি পরে এতটাই প্রেমে পড়ে গেলাম, আমার টিচারও বলতো যে আমাকে দিয়ে হবে। আচ্ছা, ফ্যামিলিতে কেউ ছিলেন যিনি গান গাইতেন? মানে দূর দূরান্তেও কেউ ছিল না, বরং খুব এগেইনস্টেই ছিল, আমার দাদু স্পেশালি। আর আব্বুও একটা সময় পরে বললো যে মেয়ে বড় হয়েছে, একটু কনজারভেটিভ মাইন্ডেড, যেটা হয় আর কি আমাদের মতো। তো কখনো যে আমি টেলিভিশনের সামনে বসে ইন্টারভিউ দিব, এটাও আমি কল্পনা করিনি, স্বপ্নও দেখিনি। গান শেখাও হিংসা থেকে। আর এরপরে আসলো যে আচ্ছা, স্কুলের প্রোগ্রামে আমি একটা ফার্স্ট প্রাইজ পাইলেই হলো। মানে স্বপ্নটা খুব ছোট ছিল, আস্তে আস্তে স্বপ্নটা বড় হচ্ছে। এক পা দুপা করে আসলে বলে না যে রাস্তায় নামলে রাস্তাই দেখা দিবে তোমাকে, কোথায় যেতে হবে, ওই রকম হয়েছে আমার জার্নিটা। আচ্ছা, রিয়েলিটি শো কেন মনে হলো যে এখানে পার্টিসিপেট করাটা দরকার? রিয়েলিটি শোতে আমার মনে হয় না পার্টিসিপেট করা দরকার। মানে মনে হয় নাই বলতে ব্যাপারটা এমন না যে আমি ওভার কনফিডেন্টের জন্য বলছি। তাহলে ইন্সপিরেশনটা কে ছিল? ওই 2012-তে আমার একটা চরম ব্রেকআপ হয়েছে। মানে ব্রেকআপ হওয়ার পরে আমার আর কিছুই ভালো লাগতেছে না, আমি ইউনিভার্সিটিতে ড্রপ আউট হয়ে গেলাম, পড়াশোনা মানে জাস্ট আমি জানি না কি করব। তা আমার বোন তখন, আমার ছোট বোন আমাকে একটু মানে একটু মনটা যেন আমার ডাইভার্ট হয়, আমি যদি হ্যাপি থাকি, এই জন্য বলে তুমি জাস্ট একটু দেখো, ওই রেজিস্ট্রেশন করছে, ওই সব করছে। করার পরে আমি ভাবছি ওকে ফাইন, গেলাম, ইয়েস কার্ডটা পেলেই হলো। যে গান বাজনা এতদিন গাইলাম, শিখলাম, যে ইয়েস কার্ডটা পেলে মান সম্মানটা বাঁচবে। যদি ইয়েস কার্ডও না পাই তাহলে তো মান সম্মানই থাকলো না। পরে দেখলাম আস্তে আস্তে স্টুডিও রাউন্ড পর্যন্ত চলে গেলাম, টপ 20-তেও চলে গেলাম। আরে কি হচ্ছে, টপ 20-তে যখন চলে গেলাম তখন মনে হলো যে না, আমার তো একটু রেয়াজ করা দরকার। মানে আমি তো এখন কিছু একটা করতে হবে, দায়বদ্ধতা, মান সম্মানের ব্যাপার। তখন আস্তে আস্তে টপ 10-এ যখন আমাদের নিল, আমাদের তো পাওয়ার ভয়েসে টপ 10 হয়নি, টপ 11 হয়েছে। তো এর আগের পর্বে আমি বাদ পড়লাম। আচ্ছা, তখন আমার মানে এত হার্ট ব্রেক হয়েছে, আমি বলছি যে ভালোই তো যাচ্ছিল, আমার স্বপ্নের মতো, আরেকবার হার্ট ব্রেক। তখন আমার মনে হলো যে এই হার্ট ব্রেকটা প্রোডাক্টিভ, রাইট। তো আমি কেন না, তখন আমার লাইফের পুরা মানে জীবন বোধটাই চেঞ্জ হয়ে গেল। মানে প্রোডাক্টিভিটি যে একটা জীবনে বেঁচে থাকা একটা আনন্দের বিষয়, তখন আমি এটা ফিল করলাম। আমার কাছে মনে হয় প্রতিটা হার্ট ব্রেকেরই এক একটা করে পারপাস থাকে, আমরা হয়তো ধরতে পারি না সেটা। আচ্ছা, আপনি তো মানে থাকে না কিছু, অনেকে আসে সিঙ্গার হয়ে আসে, পরবর্তীতে মডেলিং করছে বা
উপস্থাপনা করছে কিংবা অভিনয়ও দেখি আমরা কাউকে কাউকে, আপনার কাছে কখনো অফার এসেছে কিনা বা করতে রাজি হননি, সেটাকে নিজের ইচ্ছাকৃত টুকটাক অফার যে আসে নাই তা না, কিন্তু অভিনয় যারা করে তাদেরকে আমি অনেক রেসপেক্ট করি, কারণ এটা এত টাফ জব, এত সহজ না। ঠিক আছে, গানও কঠিন, যারা না পারে তাদের কাছে কঠিন, কিন্তু অভিনয়টা বোঝেন যে যখন ইচ্ছা ডিরেক্টর বলবে কাঁদতে হবে, হাসতে হবে, এটা তো পারবো না, কারণ আমি তো আমার মুড অনুযায়ী চলি, ওইটা মনে হয় না আমি পারবো। আর আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন, আমি সাহস করিনি কখনো। আপনি লেখাপড়া করলেন গ্রাফিক ডিজাইনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে, মানে কেন মনে হলো না যে আচ্ছা মিউজিক নিয়েও লেখাপড়া করা যেতে পারে? চেয়েছিলাম তো, ওই যে আম্মু চায় নাই, বললো যে মিউজিক তো করতেছো, কি দরকার, এখানে বাংলাদেশে মিউজিক করে কিছুই হয় না, এক সময় তোমার অবস্থা খারাপ হবে, তুমি যদি আরেকটা প্রফেশনে থাকো, মানে ব্যাকআপ প্ল্যান রাখলো, মানে প্যারালালি আরেকটা প্রফেশন রাখলো ওইটা। তো আমি বললাম তাহলে আমি জেনারেল কিছু পড়বো না, বিবিএ তখন ওইটারই ট্রেন্ড পুরা। আমি বললাম যে না আমি এটা পড়বো না, তাহলে কি পড়া যায় একটু অন্যরকম কিছু। গ্রাফিক ডিজাইনও মানে আমার সব অ্যারেঞ্জ ম্যারেজের মতোই হয় ঘটনা। তো আমিও না বুঝেই ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পর ভালো লেগে গেছে ব্যাপারটা, খুবই ইন্টারেস্টিং একটা অন্য জগৎ। কিন্তু আম্মু আমাকে দেয় নাই পড়তে মিউজিকে, কিন্তু আমি করলাম কি 2 বছর পড়ার পরে আমার মনে হলো যে না আমি মিউজিকই করবো, আমি গ্রাফিক ডিজাইন পড়বো না বা কিছুই পড়বো না। আম্মু তো মানবে না, আম্মুকে কনভিন্স না, আম্মুকে একটা চরম মিথ্যা কথা বলছি যে আমার ক্যাম্পাস এখান থেকে নিয়ে যাচ্ছে আউট অফ দ্য মানে ঢাকা, আউট অফ ঢাকা, তো আমাকে ওখানে থাকতে হবে। আমি বললাম না তাহলে কেমনে কি ভার্সিটি তাহলে চেঞ্জ করো, মানে একটা নাটক বানায়। তখন এখন মাঝে মাঝে মনে হয় যে অ্যাক্টিং করলে খারাপ হতো না, আম্মুকে কনভিন্স করে ওটা বিল্ট ইন ছিল ভেতরে, একটু ট্রাই করে দেখা যেতে পারত। আচ্ছা আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আরো একটি গান শুনবো। আচ্ছা তাহলে আমি একটা গান নিয়ে শুরু করেছি আমার জীবনে। আচ্ছা ওই গানটা শোনাই। গানটা লিখেছে এসকে দীপ, সুর করেছি আমি, আর মিউজিক ডিরেকশনে ছিল জাহিদ নীল। শুনি। হাসলে তুমি গলে যাই, তারা হয়ে জ্বলে যাই, কোলে মাথা গুজে যাই, আড়াল হলে খুঁজে যাই, বলো না এটাই কি ভালোবাসা নয়? আর কত মায়া বাড়লে তারে ভালোবাসা কয়, বলো না এটাই কি ভালোবাসা নয়? আর কত মায়া বাড়লে তারে ভালোবাসা কয়। বাহ, ভীষণ সুন্দর। সবকিছু মিলিয়ে সামনের দিনগুলো নিয়ে পরিকল্পনাটা কি আছে? সামনে প্রচুর গান করতে হবে, যা একটুখানি মুড সুইং এর জন্য গ্যাপ ছিল ওটা ফিল আপ করতে হবে, ওভারকাম করতে হবে ওটা। অনেক অনেক শুভকামনা রইল আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, গান শোনাবার জন্য। নেক্সট টাইম আমরা আরো অনেক সুন্দর গান শুনবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।